দেখে নেব খেলার সময় শিরোনাম। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে, আমি মনে করি, যেহেতু আমাদের 1 উইকেট গিয়েছে। আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে, সো 4 নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে। নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরল বাংলাদেশ দল। ভারতের কন্ডিশন বিবেচনায় এখন থেকেই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুতি শুরুর আশা টাইগার্সদের। কাতারে আর্থনার শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা। ঘুরে দেখবেন বিশ্বকাপ ফাইনালের ভেন্যু। স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ নিশ্চিতের আশা। এবং ফেডারেশন কাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল কাল। ময়মনসিংহে বসুন্ধরাকে হ্যাটট্রিক হারের হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করতে চায় আবাহনী। দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট সিলেট টেস্ট প্রসঙ্গ। মেহেদী হাসান মিরাজের ফাইফারের পরেও পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 57 রান। এর আগে প্রথম ইনিংসে 82 রানের লিড নিয়ে 273-এ থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। একমাত্র হাফ সেঞ্চুরি আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। সিলেট থেকে অপু বণিকের ম্যাচ রিপোর্ট। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও হাসিমুখে শেষ করতে পারল না বাংলাদেশ। সিলেট টেস্টের যে অবস্থা, তাতে এখান থেকে ঘুরে দাঁড়াতে টাইগার ব্যাটারদের করে দেখাতে হবে দারুণ কিছু। অথচ দিনের শুরুটা ছিল টাইগার পেসারদের। তৃতীয় ওভারে আসা প্রথম সাফল্য। নাহিদ রানার বাউন্সারে পরাস্ত বেন কারেন। ক্যাচ তালুবন্দি করে রেকর্ড গড়েন মুমিনুল। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 41 ক্যাচের মালিক তিনি। এরপর নাহিদের বাউন্সারে ফেরেন 50 করা বেনেট। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। প্রথম সেশনে সবচেয়ে দৃষ্টিনন্দন শিকার হাসান মাহমুদের। তার ইনসুইং এর কোনো ধরনের প্রতিরোধ গড়তে ব্যর্থ নিকোলাস। দিনের শুরুর ব্যর্থতা সামলাতে জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। 41 রানের পার্টনারশিপ ভাঙতে আবারও নাহিদের দ্বারস্থ হন শান্ত। এই তরুণ পেসার উইকেটও এনে দেন, ফেরান জিম্বাবুয়ে অধিনায়ককে। পেসারদের বদৌলতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। পঞ্চম উইকেট জুটিতে আবারও প্রতিরোধের চেষ্টা। 40-এর বেশি রানের পার্টনারশিপ হয়েছিল ঠিকই, তবে খালেদ আহমেদকে উইকেট বিলিয়ে আবারও ব্যাকফুটে জিম্বাবুয়ে। এরপর সিলেটে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে 50 করা শন উইলিয়ামস সহ পরের 4 উইকেট তুলে নেন এই স্পিনার। পূরণ করেন ফাইফার। সাদা পোশাকে 11তম বারের মতো এক ইনিংসে 5 উইকেটের স্বাদ। তবে এই ফাইফারটা স্পেশাল। প্রায় 3 বছর পর ঘরের মাঠে এমন নজির এই 27 বছরের অলরাউন্ডারের। 273 রানে শেষ জিম্বাবুয়ে। প্রথম ইনিংস শেষে তাদের লিড 82 রানের। শেষ বেলায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশের জন্য ওই লিডই চোখ রাঙানি দিচ্ছে। ব্যাটারদের যে অবস্থা, তা এদিনও ধরে রেখেছে টাইগার টপ অর্ডার। চতুর্থ ওভারেই সাজগড়ে সাদমান। এই ওপেনার টেকে মাত্র 4 বল। ওপেনিং জুটির সংগ্রহ 13। তিনে নামা মুমিনুল জয়কে নিয়ে গড়েন প্রতিরোধ। ইনিংসের 11তম ওভারে সহজ জীবন পায় ওই ওপেনার। দুজনের 44 রানের জুটিতে আর উইকেট হারায়নি বাংলাদেশ। পরন্ত বিকেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের। তৃতীয় দিনে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে এখন ব্যাটারদের উপর। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষেও ব্যাকফুটে বাংলাদেশ। তবুও মেহেদী হাসান মিরাজের দাবি, ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই। প্রথম ইনিংসে 82 রানের লিড নিয়েছিল জিম্বাবুয়ে, যেখানে টেইল এন্ডাররাই করেছিলেন 50 রানের বেশি। তারপরেও টাইগার সহ অধিনায়ক বলছেন, বোলিংটা হয়েছে দারুণ। জিম্বাবুয়ানদের বিপক্ষে 5 উইকেট শিকারের পর বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে অনার্স বোর্ড চালুর দাবিও জানান মিরাজ। তার বিশ্বাস, প্রথম ইনিংসে 191 রানে অল আউট হওয়া দলই নাকি জিম্বাবুয়েকে 300 রানের টার্গেট ছুড়ে দেবে। টেস্ট ক্রিকেটের এটা একটা সৌন্দর্য আমার কাছে মনে হয়। একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকবো। দিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে। পেশাদার ক্যারিয়ারে বেশি আবেগ দেখালে চলে না। হয়তো মেহেদী হাসান মিরাজ এই নীতি খুব ভালোভাবে মেনে চলেন। নইলে একটা টেস্ট ম্যাচের প্রথম 2 দিন জিম্বাবুয়ের মতো দল হোম ভেন্যুতে এসে ডমিনেট করলেও এভাবে হাসি ধরে রাখা কঠিন। টেস্ট দলের সহ অধিনায়ক প্রেস কনফারেন্সে শুধু হাসিই ধরে রাখলেন না, প্রতিটা প্রশ্নে বোঝাতে চাইলেন কোনো সমস্যা নেই, সব ঠিক, একেবারে স্বাভাবিক। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে, আমি মনে করি, যেহেতু আমাদের 1 উইকেট গিয়েছে। সো আমাদের ব্যাটসম্যান আছে, আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে, সো 4 নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।
বাংলাদেশের 191 রানের জবাবে প্রথম ইনিংসে 82 রানের লিড নেয় জিম্বাবুয়ে। ওদের 3 পেসার ব্যাট হাতে যোগ করেছেন 52 রান। এখনও স্বাগতিকরা পিছিয়ে 25 রানে। তৃতীয় দিনে উইকেট আরও ট্রিকি হতে পারে, তবুও 400 রানের স্বপ্ন দেখালেন মিরাজ। আমরা অনেক ভালো বোলিং করেছি গতকালকে চেয়ে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে এক্সপেকটেশন করেছি সে তার ভিতরে আটকাতে পেরেছি। বাট আমার কাছে মনে হয় না এটা একটা পেশার। ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে। একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না। আপনি দেখেন যে মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে, নাহিদ রানার বল যেভাবে খেলেছে, 2-3টা কাঞ্চি লাগলে তো 4 হয়েছে। তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে। সো আমার কাছে মনে হয় ওরা চান্স নিছে, সেটা ওদের কাজে লেগেছে, এর জন্য রানগুলো হয়েছে। যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি 300 রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ম্যাচটা জিতেছি দেখেছিলেন, আচ্ছা ওই ম্যাচটার আমরা কিন্তু দেখেন 174 রানে অল আউট হয়ে গিয়েছিলাম। পরে ওদের কিন্তু 145 রানে অল আউট করে আমরা লিড পেয়েছিলাম। বাট ওদের কিন্তু 70 রানে 1 উইকেট ছিল। আবার এই যে টেস্ট ম্যাচটা হচ্ছে, সো ওই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের কনফিডেন্স দিচ্ছে। ম্যাচের পরিস্থিতি যাই হোক, ব্যক্তিগত সাফল্য উদযাপনের সুযোগ পেয়েছেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারে 11তম বারের মতো 5 উইকেট শিকারের কীর্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট, কীভাবে পেসটা কন্টিনিউ করা যেতে পারে। তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজ আছে। আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বোলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিরিটটা কেমন। রাহুলপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। তবে শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও রাখতে চান অবদান। গেল কয়েক বছরে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দেয়া মিরাজ সিলেটের প্রথম ইনিংসে আউট হয়েছেন কোনো রান না করেই মুজারাবানির রেগুলার এক বাউন্সারে। পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না, যদি প্রপার শর্ট বল করে। শর্ট বলে কিন্তু আপনার অনেক সময় রানের অপশন থাকে, আউট হওয়ারও অপশন থাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবগুলো চক্রেই খেলেছে টাইগাররা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আরভিন উইলিয়ামসরা খেলতে পারেনি একবারও। বাংলাদেশের বোর্ড, ক্রিকেট কাঠামো সবই জিম্বাবুয়ের চেয়ে উন্নত। এদেশের সমর্থকরাও প্রতিপক্ষ হিসেবে তেমন গণায় ধরে না তাদের, বরং তাচ্ছিল্যই করে। বিশ্ব ক্রিকেটে পিছিয়ে পড়া এই দলটাই টেস্টের মতো ফরম্যাটে এখন পর্যন্ত যেভাবে চ্যালেঞ্জ জানালো তা সত্যি প্রশংসার দাবি রাখে। একই সঙ্গে বাংলাদেশের টেস্ট কালচার নিয়েও প্রশ্নের সুযোগ তৈরি করে। যদিও আশ্চর্যজনকভাবে মিরাজের কথায় মনেই হলো না এ প্রশ্ন নিয়ে দলটার কেউ ভাবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2023 বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার ঘটনা আবারও অস্বীকার করেছেন টাইগারদের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশে নিজের চাকরিচ্যুতি আর শেষ মুহূর্তগুলো নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন হাথুরু। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ। হাথুরুর এই দাবির সঙ্গে অনেকটাই একমত সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরা, তার ফিল্ডিং কোচ নিক পোথাসো। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক যেন ছোট গল্পের মতো, শেষ হয়েও হয় না শেষ। 2 দফায় সামলেছেন টাইগারদের দায়িত্ব, তবে একবারও পূর্ণ করতে পারেননি মেয়াদ। কিন্তু প্রথম দফার তুলনায় তিক্ততা বেড়েছে দ্বিতীয় ধাপে, সামনে এনেছে অনেক প্রশ্ন। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে নাজমুল হাসান পাপনের পদত্যাগে ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পরেই আবারও আলোচনায় আসে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ। সে সময় তার বিরুদ্ধে মিসকন্ডাক্ট উইথ প্লেয়ার আর মিসকন্ডাক্ট অ্যাজ এমপ্লয়ি দুটো অভিযোগ আনা হয়। নাসুমকে চড় মারার বিষয়টি আসে সামনে। এছাড়াও ছিল অতিরিক্ত ছুটি কাটানোর অভিযোগ, যদিও এর পক্ষে তেমন শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি বিসিবি। পরে এসব অভিযোগে চাকরিচ্যুত করা হয় হাথুরুকে। ওভারনাইট অনেকটা চুপি সারেই ঢাকা ছাড়েন তিনি। এসব ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন এই লঙ্কান। খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম স্পোর্টস কোর্টের সঙ্গে। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, খেলোয়াড়দের সঙ্গে আবেগ দেখাই না। আমি হতাশা থেকে হয়তো আমি একটি ডাস্টবিনে লাথি দিয়েছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়। তারা কেবল আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। নতুন সভাপতির ব্যক্তিগত আর পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। হাথুর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন টাইগারদের 2 কোচ নিক পোথাস আর রঙ্গনা হিরাত। জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে নাসুমকে চড় মারা ইস্যুতে তাদের প্রতিক্রিয়া।
আমি সরাসরি বলতে পারি এমন কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। চর মারা আর পিঠে ধাক্কা সম্পূর্ণ আলাদা ব্যাপার। বিশ্বকাপ চলাকালীন তার উপর অনেক ক্যামেরা ছিল। আপনি অভিযোগ করতেই পারেন, কিন্তু তার প্রমাণ তো থাকতে হবে। চান্দ্রিকা খুব অভিজ্ঞ আর পেশাদার একজন কোচ। যদি তিনি এরকম হতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। যে ব্যক্তি অভিযোগ করেছে সে হয়তো ভাবেনি যে বিষয়টি এভাবে বিস্ফোরিত হবে। বাংলাদেশের অধ্যায়ে হাথুরুর জীবনকে অনেকটা কঠিন করে তুলেছে। স্পোর্টস কোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়েও কথা বলেছেন চান্দ্রিকা। জানান নিজামুদ্দিন চৌধুরী সুজনের পরামর্শে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়েন তিনি। মাহবুব ইমন, সময় সংবাদ। হঠাৎ করেই পদত্যাগ করলেন বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি। কারণ হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা জানিয়েছেন তিনি। তবে সূত্র বলছে ডিপিএলে নিষেধাজ্ঞায় পড়া তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য নাকি বাইলজে পরিবর্তন আনা হয়েছে, আর সেটা মানতে না পেরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এনামুল হক মনি। অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। মাঠে দৃষ্টিকটু আচরণের পর গণমাধ্যমে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে নিয়ে এভাবেই মন্তব্য করেছিলেন তাওহিদ হৃদয়, যার শাস্তিও পেয়েছেন তিনি। তবে সেই শাস্তি আর বহাল থাকলো কই? 2 ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয় 1 ম্যাচ পরেই অধিনায়ক হয়ে ফিরেছেন মোহামেডানের একাদশে। কিন্তু সেটা কিভাবে? এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে হৃদয়কে শাস্তি দেয়া বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়কের হঠাৎ পদত্যাগ। এক হৃদয়কে খেলানোর জন্যই নাকি দীর্ঘদিন চলা নিয়মে আনা হয়েছে পরিবর্তন। সেদিনের ঘটনায় ম্যাচ রেফারির রিপোর্টে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ ও গণমাধ্যমে মন্তব্য করায় 7 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় হৃদয়ের নামের পাশে। জরিমানা হয় 80,000 টাকা। বাইলজ অনুযায়ী জুড়ে দেওয়া হয় 2 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে সূত্র বলছে পরিবর্তিত বাইলজে 1 থেকে 7 ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা এখন নাকি 1 ম্যাচের। গুঞ্জন আছে এই বাইলজ পরিবর্তনের জন্য নাকি চাপ দেওয়া হয়েছিল এনামুল হক মনিকে, আর সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পরদিনই বাইলজ পরিবর্তন করা হয়, যদিও গণমাধ্যমে সরাসরি সে বিষয়ে মুখ খোলেননি এনামুল হক মনি। কাজ বেশি, আম্পায়ার কোচ আমি, আবার ম্যাচ রেফারি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি তো রিজাইন করেছি 18 তারিখে, এটা বদলেছে 19 তারিখে। মাঠে যা করেছেন হৃদয় তা নেতিবাচকভাবেই দেখছেন সবাই। এর আগে ফিক্সিং এর মতো ঘটনাও ঘটেছে ডিপিএলে। 2 আলোচিত ঘটনার তদন্তে চিফ আম্পায়ার্স কোচ এনামুল হক মনিকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করে সিসিডিএম। তবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর ঠিক আগের দিনই হঠাৎ মনির পদত্যাগ স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করবে ফারুক আহমেদের বোর্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেনের পারফরমেন্সে মুগ্ধ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। সঙ্গে পারফরমেন্সের ধার বাড়াতে টোটকাও দিয়েছেন সাবেক স্পিনার। এদিকে ঘরোয়া ক্রিকেটের অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ রফিকের। রিশাদ হোসেন শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলো ছড়াচ্ছেন এই টাইগার স্পিনার। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। পিএসএল-এর 10ম আসরে লাহোর কালান্দাসের হয়ে 2 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 6 উইকেট। এখন পর্যন্ত লাহোরের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগি। এছাড়া দলের জয়ে ভূমিকা রাখায় গেম চেঞ্জারের তকমাও পেয়েছেন রিশাদ। জাতীয় দলে রিশাদের পথ চলাটা বেশি দিনের নয়, এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে বল হাতে রিশাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ফরেনদের সাথে একটা টিম শেয়ার করাটা, এটা কিন্তু ওর ভিতরে একটা গুছানো হয়েছে। আজকে দেখেন, আজকে পাকিস্তানের টুর্নামেন্ট খেলতেছে, আমি মনে করি এই প্লেয়ারটা বাংলাদেশে আরও উজ্জ্বল করবে। দেখবেন এই খেলার থেকে দেখবেন সারা দুনিয়ায় ওই খেলতে পারে, এই যেসব টুর্নামেন্টগুলো চলতেছে। সঙ্গে রিশাদকে বোলিং নিয়ে পরামর্শও দিয়েছেন সাবেক এই বোলার। তুমি লেগ স্পিনার যখন তুমি শেনওয়ানের ভিডিও দেখো যে শেনওয়ান লেগ স্পিন কীভাবে ছাড়ে, বাট ওর একটা জিনিস কি হয়েছে, ওই বেশি উপরতে বল ছাড়ে ভালো, কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে, যে নিজে বলটা আমি ছাড়লাম না, এখান থেকে বলটা এদিকে ঘুরে যাবে, কিন্তু ওটা হচ্ছে না। বাট উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে।
এদিকে এবারের ঘরোয়া লিগ যেন পিছু ছাড়ছে না বিতর্কের। তবে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে ঘরোয়া ক্রিকেটে বিসিবিকে মনোযোগী হতে আহ্বান রফিকের। ডিপিএল বিপিএল এর অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। আমি যদি বোর্ডের দায়িত্ব থাকতাম, আমি এদের মিনিমাম 1 মাস আগে আমি প্র্যাকটিসটা দিতাম। দরকার বিসিবি কিছু ওদের হেল্প করবে ক্লাবগুলোকে। আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু ডোমেস্টিক থেকে বাছাই করবেন, বাট ওখান থেকে যদি ন্যাশনাল টিমের যে ট্রেনিংটা ওখান থেকে যদি শিক্ষা করে তো ও যখন ন্যাশনাল টিমে তখন কিন্তু এখানে হাবুডুবু খাবে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। বাছাই পর্বের বাধা পেরিয়ে এখন বিশ্বকাপের দিকে মনোযোগ দিতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে কোয়ালিফায়ারে ব্যাটারদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। আসন্ন ভারত বিশ্বকাপের জন্য কন্ডিশনের কথা বিবেচনায় রেখে প্রস্তুতি নিতে চায় নারী ক্রিকেট দল। মুখে হাসি, হাতে ফুলের তোড়া। টানা দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়া কোয়ালিফায়ারের শুরুটা ভালো হলেও শেষটা হয়নি প্রত্যাশিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় পড়ে যায় টাইগ্রেসদের বিশ্বকাপের খেলার স্বপ্ন। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে ভারতের টিকিট কাটে বাংলাদেশ। তবে শেষেরটা ভালো না করতে পারার আক্ষেপ নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। লাস্ট 2টা ম্যাচে হয়তো আমরা বেটার খেলি নাই, বাট স্টিল প্রথম 3 ম্যাচের ভালো খেলার ফলই কিন্তু আমরা পাইছি। ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই, কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিল যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে, বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো বা হতো না। বিশ্বকাপ কোয়ালিফায়ারে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন 2 ক্রিকেটার জ্যোতি ও সুপ্তা। তবে টুর্নামেন্টে ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ককে। সুপ্তাপু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ছিল, হয়তো বা আরেকটু বেটার করলে সে হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো। সো টিমের জন্য এটা ভালো, এবং ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা রান করতেছে এবং টপ চার্টে আসতেছে এবং বলবো হাইলাইটেড হচ্ছে, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো। কোয়ালিফায়ার উতরে যাওয়ার পর চ্যালেঞ্জ পেরেছে নারী ক্রিকেট দলের। ভারতে আয়োজিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জ্যোতিদের জন্য অপেক্ষা করছে আরো বড় দলগুলো, তাই প্রস্তুতিটাও হওয়া চাই জুৎসই। ভারতের উইকেট ও কন্ডিশনের কথা বিবেচনা করে বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে চায় নারী ক্রিকেট দল। আমরা এর আগে হয়তো বা 2-1টা বাইলেটারাল সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটের জন্য আরও বেটার খেলতে পারি সেই চিন্তাভাবনা থাকবে। এবং বাংলাদেশের উইকেট বলেন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা, এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। এবছর অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে আর্থনা শীর্ষ সম্মেলনে সফর সঙ্গী হিসেবে কাতারে গেলেন সাফজয়ী 2 ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা। দেশের ফুটবল উন্নয়নে কাতারে ক্যাম্প সহ উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানাবেন ফুটবলাররা। দেশটির সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলারও ইচ্ছার কথা জানান আফিদা রিপারা। সঙ্গে ঘুরে দেখতে চান 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামও। একটা স্বপ্ন পূরণ হতে চলেছে নারী দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার আর শাহেদা আক্তার রিপার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হতে পারার মতো বড় এক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন সাফজয়ী এই 2 ফুটবলার। সে লক্ষ্যেই ওদের গন্তব্য কাতারের দোহায় বসতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের, যেখানে অন্যান্য সব বিষয়ের সঙ্গে প্রাধান্য পাবে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক আলোচনাও। প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী 2 ফুটবলার ও ক্রিকেটারদের মাধ্যমেই দুদেশের ক্রীড়া উন্নয়নে বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাফজয়ের কৃতিত্ব হিসেবেই ডক্টর ইউনুসের সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছে আফিদা রিপাদের, যে সফর ঘিরে রোমাঞ্চিত তারা। কাতারের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের চেয়ে উন্নত দেশটির কাছ থেকে উন্নত সুযোগ সুবিধা সহ ক্যাম্পের সুব্যবস্থারও দাবি জানাবেন বলে জানান আফিদা রিপারা। কাতারের ফুটবলারদের সঙ্গে দেখা করা ছাড়াও তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার বন্দোবস্ত করতেও অনুরোধ করবেন আফিদারা। আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো, যে
আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না, যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে, ওই দেশের যে ফুটবলার বা হচ্ছে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে। অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ফার্স্ট টাইম মেবি যে আমরা 4 জন সফরসঙ্গী হচ্ছি উপদেষ্টার সাথে, তো আমাদের ভালো লাগতেছে। আমরা চেষ্টা করব যে আমাদের মাঠের যেন ব্যবস্থা হয়, আর এইখানে যেন আমাদের ক্যাম্পটা করাইলে ভালো হবে আর কি। ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয় বা এরকম আর কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবো আর কি। এদিকে কাতারের সৌন্দর্য উপভোগেরও পরিকল্পনা রয়েছে ফুটবলারদের। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামও ঘুরে দেখতে চান তারা। ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে মাঠে হয়েছে ওই মাঠটা আমরা একটু দেখতে যেতে চাই। অবশ্যই ভালো লাগবে, কারণ ওরাও ফুটবলার আমরাও ফুটবলার, তো একসাথে হলে খুবই ভালো লাগবে, পরিচিত হলে আরও ভালো লাগবে। যেহেতু আমরা স্পোর্টস পারসন, তো ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে, তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়ে দেশের খেলাধুলাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সাফজয়ী ফুটবলারদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে ময়মনসিংহে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাটট্রিক হারের হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করতে চায় মারুফুল হকের দল। অন্যদিকে রেকর্ড 12 বারের শিরোপা জয়ীদের বিপক্ষে দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের মান নিয়ে সন্তুষ্ট দু দলই। ম্যাচ শুরু হবে দুপুর 2:45। বৈশাখের বিকেল ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপা জয়ের স্বপ্ন দু দলের ফুটবলারদের চোখে মুখে। ঢাকা আবাহনী ফেডারেশন কাপের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন, তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত 3 বারের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। দু দলই কদিন আগে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে। টাই ব্রেকারে কিংসকে মাটিতে নামিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছিল আকাশী নীল জার্সিধারীরা। প্রতিশোধের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের, তবে তাদের সে স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চায় মারুফুল হকের আবাহনী। রোমাঞ্চকর এক ফাইনালের জন্য প্রস্তুত ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম। মাস্টারমাইন্ড কোচ মারুফুল হকের কৌশলে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ্য ঢাকা আবাহনী। ফাইনালের মঞ্চে আক্রমণে কোচের ভরসা সুমন ও নাইজেরিয়ান এমেকা, মাঝে রাফায়েল হৃদয়, রক্ষণে ইয়াসিন শাকিল। তবে দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলপোস্টে মিতুল মার্মা। কিংসের যে কোনো আক্রমণ রুখে দিতে দারুণ পারদর্শী তিনি। দলগত চেষ্টায় শিরোপা জয়ের লক্ষ্য আবাহনীর। গোলের খেলা ফুটবল, যে কেউ সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করতে পারে। তবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সর্বাত্মক যে সুযোগগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে যেন আমরা চ্যাম্পিয়নশিপে অর্জন করতে সক্ষম হই। যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি, তাহলে আমরা ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি। বিপিএল এর টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবার শিরোপার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াতে এসেছেন 4 বিদেশি। হুয়ান লেসকানো, ডেসিয়েলদের সঙ্গে মিগুয়েলরা যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের মোড়। দেশীয় তপু, রাকিব ও মোরসালিনরাও প্রস্তুত নিজেদের উজাড় করে দিয়ে শিরোপা উৎসব করতে। আমাদের টিম একটা ভালো পজিশনে এবং সবাই মিলে সুস্থ আছে, সবাই ভালো খেলার জন্য উদ্গ্রীব এবং একটা ভালো ফুটবল হবে সেই দিক থেকে আমরা এগিয়ে আছি। আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যেভাবে আগাচ্ছি ফেডারেশন কাপে, দেখেন ফেডারেশন কাপে কিন্তু আমরা ফার্স্ট সেমিফাইনাল খেলা আবাহনীর সাথে হারার পরে রহমতগঞ্জের সাথে আমরা জিতে আবার ফাইনাল উঠি। তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ব্যাপার এবং লাস্ট ম্যাচে আমাদের লোকাল 2 গোল করেছে, তো এটাও একটা টিমের জন্য পজিটিভ সাইড। এখন পর্যন্ত খেলা দু দলের 18 ম্যাচের মধ্যে 11 জয় নিয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। 3 জয় আছে আবাহনীর, ড্র হয়েছে 4 ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ফুটবল ম্যাচে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে 3-1 গোলে হারিয়েছে বনানী থানা ফুটবল দল। দেশের প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সংগঠন কাজ করবে বলে জানিয়েছেন আমিনুল হক। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা আমার নিজের দেশের তৃণমূল পর্যায়ে যে অসাধারণ অনেক উঁচু মানের খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়গুলোকে আমরা বাছাই করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলাতে চাই। সেটার জন্য আমাদের সেই তৃণমূলে খেলা পৌঁছে দিতে হবে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক।
2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। গেলবারের মতো এবারও A+ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন রোহিত কোহলি, বুমরা ও জাদেজা। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। 4 ক্যাটাগরিতে মোট 34 ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই, যদিও কোনো ক্যাটাগরিতেই ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি। A+ ক্যাটাগরিতে থাকা 4 ক্রিকেটার বছরে বেতন পাবেন 7 কোটি রুপি। গত বছর বি ক্যাটাগরিতে থাকা ঋষভ পন্থ এবার আছেন এ ক্যাটাগরিতে, যেখানে তার সঙ্গী মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি। এ ক্যাটাগরির বেতন 5 কোটি রুপি। বোর্ডের নির্দেশনা না মেনে গেল মৌসুমে ঘরোয়া ক্রিকেট না খেলে কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। বি ক্যাটাগরিতে 3 কোটি রুপি বেতন পাবেন আইপিএলে কিংস 11 পাঞ্জাব মাতানো শ্রেয়াস। আর সি ক্যাটাগরিতে আছেন 19 ক্রিকেটার। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল, মোহাম্মদ সরফরাজ, নীতিশ রেড্ডি, অভিষেক, আকাশদীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। আর বাদ পড়েছেন অশ্বিন, শার্দুল ঠাকুর সহ 9 ক্রিকেটার। আইপিএলে কিউরেটরকে নিয়ে সমালোচনা করায় কাল হয়ে দাঁড়ালো 2 জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে ও সাইমন ডুলের। কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের নিষিদ্ধের দাবি তুলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এই নিয়ে বিসিসিআইকে চিঠিও দিয়েছে সিএবি। বিশ্বের জৌলসপূর্ণ ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। অর্থের ঝনঝনানিতে প্রতিটি আসরই থাকে আলোচনার কেন্দ্রে। নামিদামি ক্রিকেটারদের নিয়ে বিশ্বমঞ্চে আলো কেড়ে নেওয়া টুর্নামেন্টটিতে প্রতি আসরে ঘটে কিছু উদ্ভট ঘটনা। ক্রিকেটারদের আপত্তিতে আইপিএলের ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। এবার আরও 2 জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে ও সাইমন ডুলকে নিয়ে গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে চলতি আসরে। কিউরেটরের মন্তব্য নিয়ে সমালোচনা করায় আইপিএলে এই 2 ধারাভাষ্যকারকে নিষিদ্ধ করার জন্য বিসিসিআইকে চিঠি দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘটনার সূত্রপাত আইপিএলের প্রথম ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট। পিচ নিয়ে কেকেআরের ক্ষোভ প্রকাশের পর ইডেনের উইকেট পরিবর্তন করে স্পিন সহায়ক করা সম্ভব নয় বলে মন্তব্য করেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ক্রীড়াভিত্তিক এক সংবাদ মাধ্যমে এই মন্তব্যের সমালোচনা করাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো হর্ষা ও ডুলের। সিএবি দাবি করছে বিসিসিআইয়ের নিয়ম মেনেই কাজ করেছেন সুজন। পিচের আচরণ কেমন হবে তা বোর্ডের চাহিদা অনুযায়ী হয়েছে, এখানে ফ্রাঞ্চাইজি কিছু বলতে পারবে না। এরপরও কিউরেটরের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলায় 2 ধারাভাষ্যকারের নিষিদ্ধের দাবি তুলেছে সিএবি। এতে আইপিএলের গ্র্যান্ড ফাইনালে এই 2 ধারাভাষ্যকারকে দেখা যাবে কিনা তাই এখন দেখার বিষয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরল বাংলাদেশ দল। ভারতের কন্ডিশন বিবেচনায় এখন থেকেই বিশ্বমঞ্চের জন্য প্রস্তুতি শুরুর লক্ষ্য টাইগ্রেসদের। এবং ফেডারেশন কাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল মঙ্গলবার। ময়মনসিংহে বসুন্ধরাকে হ্যাটট্রিক হারের হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করতে চায় আবাহনী। দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।